আচ্ছা, একটা জাতির পরিচয় সেটা কি শুধুই ইতিহাসের বইয়ের পাতায় আটকে থাকে, নাকি তার শিল্পে, তার কবিতায়, তার গল্পে? সেগুলোর ভেতরেই লুকিয়ে থাকে একটা জাতির আসল আত্মাটা। চলুন আজ আমরা ঠিক এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখি। শামসুর রহমানের এই অসাধারণ লাইনটা দিয়ে শুরু করা যাক, কি বলেন? ভাবুন একবার, একটা ফুল, কৃষ্ণচূড়া, কিভাবে সেটা একটা চেলো জাতির চেতনার রং হয়ে উঠতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আমরা আজ বাংলা সাহিত্যের দুটো অসাধারণ সৃষ্টি নিয়ে কথা বলবো। দুটো লেখাই একটা জাতির স্বাধীনতার সংগ্রামের সাক্ষী। তো আমাদের আজকের এই আলোচনাটা সাজানো হয়েছে বাংলাদেশের ইতিহাসের দুটো খুব গুরুত্বপূর্ণ মুহূর্তকে ঘিরে। আমরা দেখব কিভাবে কবি আর সাহিত্যিকদের চোখে সেই সময়গুলো জীবন্ত হয়ে উঠেছিল। কিন্তু দাঁড়ান, এই লেখাগুলো ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে। প্রথমে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, যা আমাদের সাংস্কৃতিক পরিচয়ের বীজটা বুনে দিয়েছিল। তারপর এলো ১৯৬৯-এর গণ অভ্যুত্থান, বছরের পর বছর ধরে চলা নিপীড়নের বিরুদ্ধে একটা সম্মিলিত গর্জন। আর সবশেষে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের জন্য সেই চূড়ান্ত লড়াই। তো চলুন প্রথমে যাই সেই স্ফুলিঙ্গের কাছে। আমাদের প্রথম পর্বের বিষয় একটা কবিতার প্রতিবাদ, শামসুর রহমানের ফেব্রুয়ারি ১৯৬৯। কবিতাটা লেখা হয়েছিল সেই উত্তাল সময়ে, যখন পুরো দেশ গণ অভ্যুত্থানে কাঁপছে। এই কবিতার কৃষ্ণচূড়া ফুলের যে ব্যবহার সেটা কিন্তু অসাধারণ। এটা এখানে শুধু একটা নিরীহ ফুল নয়, কবি বলছেন এটা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। কি দারুণ একটা উপমা! এর মাধ্যমে কবি আসলে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগের সঙ্গে ১৯৫৯-এর সংগ্রামকে এক সুতোয় গেঁথে ফেলছেন। ব্যাপারটা দেখুন, কবি এখানে দুটো রং দিয়ে পুরো সংঘাতের ছবিটা এঁকে ফেলেছেন। একদিকে আছে আমাদের চেতনার রং, মানে লাল কৃষ্ণচূড়া, শহীদের রক্ত, স্বাধীনতার ডাক। আর ঠিক তার বিপরীতে আছে নিপীড়কের রং, যা মানুষের মনে সন্ত্রাস আনে আর পুরো দেশটাকে বানিয়ে ফেলে ঘাতকের অশুভ আস্তানা। আর ওই অন্য রঙের শাসনে মানুষের অবস্থাটা কেমন? কেউ মরা, কেউ আধমরা, আবার কেউ কেউ ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। পাকিস্তানিদের অত্যাচারে আমাদের মানবিকতার যে বাগান, আমাদের যে সমাজ, সেটা যেন তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু এই ধ্বংসের মধ্যেই প্রতিরোধের আগুনটা দাও দাও করে জ্বলছে। আর এখানেই তো ম্যাজিকটা, অতীত আর বর্তমান কিভাবে যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কবি দেখছেন ৫২-র সালাম, বরকত, তারাই যেন আবার ৬৯-এর রাজপথে ফিরে এসেছেন, আবার শূন্যে ফ্ল্যাগ ওড়াচ্ছেন। এর মানেটা খুব পরিষ্কার, স্বাধীনতার এই লড়াইটা হঠাৎ করে শুরু হওয়া কিছু নয়, এটা একটা ধারাবাহিক সংগ্রাম। কবিতার এই আগুন থেকে এবার আমরা যাব গল্পের এক বর্ষার দিনে। সময়টা আরও এগিয়ে গেছে। আমরা ১৯৬৯-এর গণ আন্দোলন থেকে সোজা চলে যাব ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সেই শ্বাসরুদ্ধকর পরিবেশে, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট গল্পের জগতে। এখানের পরিবেশটা কিন্তু একদম অন্যরকম। সময়টা ১৯৭১। ঢাকা শহরটা যেন ভয়ে আর সন্দেহে ডুবে আছে। রাস্তায় পাকিস্তানি মিলিটারির আনাগোনা, একটা থমথমে পরিস্থিতি। আর এই গল্পের প্রধান চরিত্র হলেন নুরুল হুদা, রসায়নের একজন খুবই সাধারণ, ভীতু প্রকৃতির লেকচারার। সেই সময়ের ভয়টা যে কী পরিমাণ ছিল সেটা গল্পের এই একটা লাইন পড়লেই বোঝা যায়। সাধারণ মানুষের জীবন তখন কতটা অনিশ্চিত, কতটা আতঙ্কময় ছিল ভাবা যায়। মিলিটারি দেখলেই বুকের ভেতরটা কেঁপে উঠত, সবসময় একটা ভয় কাজ করত, এই বুঝি ধরে নিয়ে গেল। তো এই নুরুল হুদার মতো একজন ভীতু মানুষ কিভাবে এই সংঘাতের একেবারে কেন্দ্রে চলে এলেন? ঘটনাটা হলো, কলেজের কাছে একটা ট্রান্সফরমারে গেরিলারা হামলা চালায়, আর তার জের ধরে পাকিস্তানপন্থী প্রিন্সিপাল নুরুল হুদাকে কলেজে ডেকে পাঠায়। আর এভাবেই তার সেই গুটিয়ে থাকা নিরাপদ জগৎটা ভেঙে চুরমার হয়ে যায়। আর এখানেই গল্পে আসে একটা অসাধারণ প্রতীক, যা নুরুল হুদার পুরো চরিত্রটাকে বদলে দেয়, একটা সাহসের বর্ম। নুরুল হুদার এই বদলে যাওয়া জার্নিটা খেয়াল করুন। প্রথমে সে একজন ভীতু লেকচারার, যে কোনোভাবে সবার চোখ এড়িয়ে বেঁচে থাকতে চায়। এরপর কলেজে যাওয়ার জন্য সে তার মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর ফেলে যাওয়া একটা রেনকোট গায়ে দেয়। আর আশ্চর্যভাবে সেই রেনকোটটা তাকে এক অদ্ভুত উষ্ণতা আর সাহস দেয়। আর সেই সাহসের জোরেই সে মিলিটারির ইন্টারোগেশন আর নির্যাতন সহ্য করে মুক্তিযোদ্ধাদের পরিচয় গোপন রাখে। তো রেনকোটটা পরার পর কি হলো? তার মধ্যে যেন একটা সুইচ অন হয়ে গেল। সে বৃষ্টিতে হেঁটে যেতে এক অদ্ভুত আত্মবিশ্বাস পাচ্ছে। বাসের ভেতরে পকেটমার আর রাজাকাররা তাকে মুক্তিযোদ্ধা ভেবে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে,
এমনকি মিলিটারি চেকপোস্টে সে একজন সৈন্যের চোখের দিকে সরাসরি তাকাতেও ভয় পাচ্ছে না। কিন্তু তার এই নতুন সাহসের আসল পরীক্ষাটা কিন্তু তখনও বাকি ছিল। কলেজে পৌঁছানোর পর যা হওয়ার ভয় ছিল ঠিক তাই হল। তাকে ধরে নিয়ে যাওয়া হলো মিলিটারি টর্চার সেলে। এই মুহূর্তটা খেয়াল করুন, গল্পের মোড় এখানেই ঘুরে যায়। যখন মিলিটারির লোকটা বলে যে ধরা পড়া গেরিলারা তার নাম বলেছে, তখন নুরুল হুদার ভয়টা এক মুহূর্তে গর্বে পরিণত হয়। সে চিৎকার করে ওঠে। হঠাৎ করেই সে বুঝতে পারে সে আর একা নয়, সেও এই প্রতিরোধের একটা অংশ। এই অনুভূতিটা তার কাছে ছিল অসাধারণ। আর গল্পের শেষে এই রেনকোটের প্রতীকটা যেন অন্য এক উচ্চতায় চলে যায়। যখন তাকে চাবুক দিয়ে মারা হচ্ছিল, তখন সেই আঘাতগুলো তার কাছে মনে হচ্ছিল যেন মিন্টুর রেনকোটের ওপর বৃষ্টির ফোঁটা পড়ছে। রেনকোটের সেই উষ্ণতাটা, সেই সাহসটা তখনও যেন তাকে আড়াল করে রেখেছে। তাহলে এই দুটো অসাধারণ লেখা থেকে আমরা কি বুঝলাম? কিভাবে কৃষ্ণচূড়া ফুলের মতো বা একটা সাধারণ রেনকোটের মতো প্রতীকগুলো একটা বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে পারে? এই দুটো লেখাকে পাশাপাশি রাখলে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যায়। দেখুন, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটা ছিল ৬৯-এর গণ অভ্যুত্থানের কথা, একটা সম্মিলিত প্রকাশ্য প্রতিবাদের কথা, আর তার প্রতীক ছিল কৃষ্ণচূড়া ফুল। অন্যদিকে রেইনকোট গল্পটা ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ের কথা, একজন সাধারণ মানুষের ব্যক্তিগত নীরব সাহসের কথা, আর তার প্রতীক ছিল একটা রেইনকোট। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম যে কৃষ্ণচূড়া ফুলটা হলো প্রকাশ্য আত্মত্যাগের একটা সম্মিলিত প্রতিজ্ঞা, আর রেইনকোটটা আমাদের দেখায় সেই প্রতিজ্ঞাটা কিভাবে একজন সাধারণ মানুষ তার ব্যক্তিগত সাহসের মাধ্যমে নীরবে রক্ষা করে চলে। এই দুটো লেখা আসলে আমাদের এটাই বোঝায় যে একটা জাতির চেতনা বা স্পিরিট, এটা কোনো বায়বীয় বা অ্যাবস্ট্র্যাক্ট ধারণা নয়। এটা এমন একটা জিনিস যা গায়ে পড়া যায়, অনুভব করা যায় আর নিজের মধ্যে ধারণ করা যায়, ঠিক যেমন নুরুল হুদা করেছিলেন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন সাধারণ জিনিসগুলোর মধ্যে কোনগুলো আমাদের নিজেদের ইতিহাসের গল্পগুলো লুকিয়ে রেখেছে? একটু ভেবে দেখা যেতে পারে, তাই না?